হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য সায়েন্সের যে ক্লাসগুলো শুরু করেছি, আজকে তার 4 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের অ্যাসিড, ক্ষার ও লবণের সেকেন্ড ক্লাসটা করাবো। তো এই ক্লাসে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমি এই ক্লাসে বলে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আগের দিন আমি কিছুটা পড়িয়েছিলাম, তো আজকে তারপর থেকে শুরু করছি। তো দেখো, পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কি? পিএইচ স্কেল হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব গণনা করার জন্য একটি স্কেল গঠিত হয়েছে, যাকে পিএইচ স্কেল বলে। আচ্ছা দেখো, পিএইচ স্কেলটার কিছুই না, কোনো একটা দ্রবণ নিলাম, তাহলে পিএইচ স্কেল কি করবে, যে দ্রবণটা আম্লিক বা অ্যাসিডিক নাকি ক্ষারকীয় সেটা গণনা করবে পিএইচ স্কেলের মাধ্যমে। আমরা কি জানি, কোন অ্যাসিড যুক্ত দ্রবণ মানেই, অ্যাসিড মানেই সেখানে কি থাকবে, H প্লাস আয়ন থাকবে, আর ক্ষার মানেই সেখানে কি থাকবে, ক্ষার মানে সেখানে OH মাইনাস আয়ন থাকবে। অ্যাসিডে থাকবে H প্লাস আয়ন, আর ক্ষার মানেই সেখানে কি থাকবে, OH মাইনাস আয়ন। তাহলে দ্রবণের মধ্যে H প্লাস আয়নের গাঢ়ত্ব যদি বেশি হয় তার মানে দ্রবণটা হচ্ছে আম্লিক দ্রবণ, আর OH মাইনাস আয়ন থাকলে সেটা হচ্ছে ক্ষারকীয় দ্রবণ। তা এইটাই গণনা করা হয় পিএইচ স্কেলের মাধ্যমে। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব মানে হাইড্রোজেন আয়ন কতটা বেশি আছে না কম আছে সেটা জানা যায়। দেখো, এই পিএইচ এর পি অক্ষরটি এসেছে একটি জার্মান শব্দ পোটেন্স থেকে। তাহলে পিএইচ এর পি কথাটা কি, পি কথাটা হচ্ছে পোটেন্স, যার অর্থ কি, যার অর্থ হলো শক্তি। আচ্ছা, পিএইচ স্কেলের সাহায্যে সাধারণত 0 থেকে 14 পর্যন্ত পরিমাপ করা হয়। মানে পিএইচ একটা স্কেল, তোমরা যেমন স্কেল দেখেছো এরকম একটা স্কেল। এখানে 0 থেকে 1 2 এরকম করে মাঝামাঝি 7 আছে, আর লাস্টে 14 আছে। ঠিক আছে, এরকম একটা স্কেল 0 থেকে 14 অবধি এখানে গণনা করা হয়, পরিমাপ করা হয়। আচ্ছা, পিএইচ স্কেলে কোনো দ্রবণের মান ধরো বেরোলো 0, মানে এটা 7টা হচ্ছে প্রশম দ্রবণ। 7 যদি থাকে, মান আসে ধরো 7 কোনো দ্রবণের, তার মানে দ্রবণটা প্রশম। প্রশম বলতে দ্রবণটা আম্লিকও না, মানে অ্যাসিডিকও না, আবার ক্ষারকীয় না। যেমন জল, জল হচ্ছে একটা প্রশম দ্রবণ, বিশুদ্ধ জল, তার পিএইচ এর মান হচ্ছে 7। তাই 7 যদি থাকে তার মানে দ্রবণটা আম্লিকও না, প্রশমও না। এই আম্লিকও না আর ক্ষারকীয় না। যদি পিএইচ এর মান 7 থেকে কমে যায়, 7 থেকে কম মানে কত, যদি 6 হয়, 5 হয়, 4 হয়, 3 হয়, 2 হয়, এরকম যদি হয়, 7 থেকে যদি কম হয় পিএইচ এর মান, তাহলে দ্রবণটা হয়ে যাবে আম্লিক দ্রবণ। আর যদি 7 থেকে বেশি হয়, 7 থেকে 14 মধ্যে যদি হয়, 7 থেকে বেশি আর 14 পর্যন্ত যদি হয়, তাহলে দ্রবণটা হয়ে যাবে ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, আর যদি 7 থেকে যতটা কম হবে, মানে যত শূন্যের কাছে হবে, তত দ্রবণটা তীব্র অম্ল হবে। আর যত 14 কাছে হবে, মানে 7 থেকে যত বেশি হবে, 14 কাছে হবে, তত দ্রবণটা তীব্র ক্ষারীয় হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি তারপরে দেখো, পিএইচ কে সাধারণত একটি সংখ্যার রূপে ভাবতে হবে, যে একটি দ্রবণের আম্লিক বা ক্ষারকীয় চরিত্র নির্দেশ করে। তাহলে পিএইচ কি করে, একটি দ্রবণের আম্লিক অথবা ক্ষারকীয় চরিত্র, মানে দ্রবণটা পিএইচ এর মান দেখে আমরা কি বুঝতে পারি দ্রবণটা আম্লিক না ক্ষারকীয়। ধরো 3টে দ্রবণ নিয়েছি, একটার পিএইচ এর মান বেরোলো 3, একটার পিএইচ এর মান বেরোলো 6, একটার পিএইচ এর মান বেরোলো 7, একটার পিএইচ এর মান বেরোলো 8, একটার পিএইচ এর মান বেরোলো 12। তাহলে এবার তোমাকে যদি বলে এদের মধ্যে কোন দ্রবণটা সব থেকে বেশি আম্লিক, তাহলে কোন দ্রবণটা সব থেকে বেশি আম্লিক, আম্লিক মানে কি 7 থেকে কম হবে, যেটা 7 থেকে সব থেকে বেশি কম সেটা হবে সব থেকে বেশি আম্লিক। তাহলে যার দ্রবণের পিএইচ 3 বেরিয়েছে সেটা হবে সব থেকে বেশি আম্লিক। যদি বলে কোনটা প্রশম দ্রবণ, প্রশম দ্রবণ মানে কত, যার পিএইচ এর মান 7 সেটা হবে প্রশম, মানে যে এই দ্রবণটা হবে প্রশম। আর কোনটা সব থেকে বেশি ক্ষারীয়, ক্ষারীয় মানে কি 14 যে কাছে, মানে 7 থেকে যত দূরে অবস্থিত বা 14 যে সব থেকে কাছে সেটা হবে, মানে কোনটা, এই যে 12 যার, সে হবে সব থেকে বেশি ক্ষারীয়। আচ্ছা, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যত বেশি হয় পিএইচ এর মান তত কম হবে। হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যত বেশি মানে কি, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব মানে যত বেশি, মানে সে তত বেশি আম্লিক। তা আম্লিক হওয়া মানে কি, পিএইচ এর মান তত কম হওয়া। ঠিক আছে, তো পিএইচ সম্পর্কে মোটামুটি এইগুলো জানা গেল। আচ্ছা, তারপরে দেখো, এখানে আমি বলে দিয়েছি পিএইচ দ্রবণ, প্রশম দ্রবণের পিএইচ এর মান কত, প্রশম দ্রবণের পিএইচ এর মান হয় 7। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিএইচ স্কেলে পিএইচ এর মান যদি 7 এর কম হয় তাহলে কোন দ্রবণ আম্লিক ধর্ম প্রদর্শন করবে, যেগুলো আমি বললাম সেগুলো এখানে লেখা রয়েছে। আর যদি পিএইচ এর মান 7 থেকে বৃদ্ধি পেয়ে 14 হয় বা 14 পর্যন্ত হয়, তবে দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্বের বৃদ্ধি নির্দেশ করে, অর্থাৎ ক্ষারের শক্তি বৃদ্ধি পায়। তার মানে যদি 7 এর থেকে কম হয় মানে H প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি, আর যদি 7 এর থেকে বেশি হচ্ছে, মানে যত 14 7 এর থেকে যত বেশি হবে তার মানে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বেশি, তার মানে সেটা ক্ষার।
এখানে দেখো একটা ছবির মতো দিয়েছে, এখানে দেখো 0 স্কেল, এখানে 7, এখানে 14। তো 0-র দিকে যত যাচ্ছে, 7-এর থেকে যত 0-র দিকে যাচ্ছে তত দেখো আম্লিক চরিত্র বৃদ্ধি পাচ্ছে। আর 7 মানে হচ্ছে প্রশম, আর 7-এর থেকে যত 14-র দিকে যাচ্ছে তত ক্ষারকীয় চরিত্র বৃদ্ধি পাচ্ছে। 7-এর থেকে যত এদিকে যাচ্ছে যে H+ আয়নের গাঢ়ত্ব বাড়ছে, আর 7-এর থেকে যত 14-র দিকে যাচ্ছে OH- আয়নের গাঢ়ত্ব বাড়ছে, আর H+ আয়নের গাঢ়ত্ব কমছে। ঠিক আছে, OH- আয়নের গাঢ়ত্ব বাড়ছে মানে নিচে দেখো লেখা রয়েছে H+ আয়নের গাঢ়ত্ব কমছে। ঠিক আছে, তাহলে এটা একটু বুঝে নিও, বা আগের লেখাগুলো একদম সোজা, ওগুলো একটু পড়ে নিও। এখান থেকে কিন্তু মুখস্থ করার না, একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই অ্যান্সার করতে পারবে প্রশ্নের। বুঝে বুঝে করতে হবে, এখানে মুখস্থর থেকে বোঝাটা মেন। তারপরে দেখো, আচ্ছা এখানে কিছু দ্রবণের পিএইচ এর মান, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো তোমাদের বইয়ে রয়েছে, এনসিইআরটির বইয়ে, তো এগুলো আমি দিয়েছি। দেখো, গ্যাস্ট্রিক রসের পিএইচ এর মান 1.2, লেবুর রসের পিএইচ এর মান 2.2, বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7, তারপরে রক্তের পিএইচ এর মান 7.4, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH হোল টুয়াইস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলে, তার পিএইচ এর মান 10, মানে এটা ক্ষারকীয়, OH রয়েছে মানে ক্ষারকীয়, 7-এর থেকে বেশি মানেই ক্ষারকীয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষারকীয়, এর পিএইচ এর মান 14, মানে কি এটা, এগুলো প্রায়, হ্যাঁ এক এক বইয়ে একটু কম বেশি আছে, যাই হোক এগুলো প্রায়। তাহলে 14 মানে এটা তীব্র ক্ষারকীয়। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি এখানে ক্ষারকীয় কে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর সব থেকে বেশি আম্লিক কে, গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রস মানে হচ্ছে 1.2 এর পিএইচ এর মান, এটা সব থেকে বেশি আম্লিক, মানে পাকস্থলীর রস যেটা, সেটাই গ্যাস্ট্রিক রস। তারপরে আচ্ছা, আরো কি কি রয়েছে দেখো, অ্যাসিড এবং ক্ষারক সমূহের তীব্রতা যথাক্রমে উৎপন্ন H+ এবং OH- আয়নের উপর নির্ভর করে। তো আমি আগেই বলেছি, অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে, H+ আয়নের উপর, আর ক্ষারকের তীব্রতা OH- আয়নের উপর। তাহলে যার H+ আয়ন, যে অ্যাসিডের H+ আয়ন যত বেশি, তার মানে সে তত বেশি তীব্র অ্যাসিড, আর যার OH- আয়নের গাঢ়ত্ব যত বেশি, সে হচ্ছে তত বেশি তীব্র ক্ষার। ঠিক আছে, আচ্ছা দেখো কি রয়েছে তারপরে, যে সকল অ্যাসিড অধিক পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাদের তীব্র অ্যাসিড বলে, ওই যেটা বললাম সেটাই লেখা, এবং যে সকল অ্যাসিড কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাদের মৃদু অ্যাসিড বলে। যারা বেশি H+ আয়ন উৎপন্ন করে বেশি পরিমাণে, তাদের বলে তীব্র অ্যাসিড, যারা কম পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে তাদের বলে মৃদু অ্যাসিড। ঠিক সেম ক্ষারের ক্ষেত্রে কি হবে, যে সকল ক্ষার বেশি পরিমাণে OH- আয়ন উৎপন্ন করে তাদের বলে তীব্র ক্ষার, আর যে সকল ক্ষার কম পরিমাণে OH- আয়ন উৎপন্ন করে তাদের বলে মৃদু ক্ষার। ঠিক সেম জিনিস অ্যাসিডের ক্ষারের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে খালি H+ আয়ন থাকে, ক্ষারের ক্ষেত্রে OH- আয়ন থাকে, এটাই। তারপরে আচ্ছা দেখো, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব, মানে পিএইচ আমাদের কি কাজে লাগতে পারে না লাগতে পারে সেগুলো। উদ্ভিদ এবং প্রাণীর পিএইচ এর প্রতি সংবেদনশীলতা। দেখো, উদ্ভিদ এবং প্রাণীর পিএইচ এর প্রতি একটা নির্দিষ্ট মানের পিএইচ এর ভ্যালুর উপর নির্ভর করেই কিন্তু উদ্ভিদ আর প্রাণী বেঁচে থাকতে পারে। আর সেই মাত্রা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা সৃষ্টি হয়। কি কি দেখো, বলছে দেখো, আমাদের শরীর 7.0 থেকে 7.8 পিএইচ মাত্রার পরিসরে কাজ করে, মানে আমাদের শরীর 7 থেকে 7.8 এর মধ্যে পিএইচ থাকলে আমাদের শরীর ঠিকভাবে কাজ করে। সজীব বস্তু কেবলমাত্র পিএইচ এর পরিবর্তনের ক্ষুদ্র পরিসরে জীবিত থাকতে পারে। সজীব বস্তু মানে যে কোনো প্রাণী, উদ্ভিদ, এরা কি পিএইচ এর পরিবর্তনের একটা ক্ষুদ্র পরিসর, এই যেমন দিয়েছে দেখো 7 থেকে 7.8 আমাদের ক্ষেত্রে, তার মানে 0.8 এর হেরফের, এটা যদি আমি 2, 3, 4 হেরফের করে দিই, মানে 6 থেকে 10 এরকম করি, তাহলেই আমাদের নানা সমস্যা সৃষ্টি হতে পারে। দেখো তারপরে, বৃষ্টির জলের পিএইচ এর মান যদি 5.6 থেকে কম হয় তাহলে একে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। তাহলে বৃষ্টির জলের পিএইচ এর মান যদি 5.6 এর থেকে কমে যায় তখন কি বলে, সেটাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। এটাও একটা ইম্পর্টেন্ট, পিএইচ এর মান কত হলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলবে, তাহলে পিএইচ এর মান যদি 5.6 এর থেকে কমে যায় তাহলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি আমাদের জন্য খুব ক্ষতিকারক। তো যখন অম্ল বৃষ্টি নদীর মধ্যে প্রবাহিত হয়, মানে বৃষ্টিটা পড়লো, জলটা ধুয়ে যখন নদীতে যাচ্ছে, তখন কি করে, এটি নদীর জলের পিএইচ এর মান হ্রাস করে। যেহেতু এই জলের পিএইচ এর মান কম, তাই নদীর জলে মিশছে মানে নদীর জলের পিএইচ এর মান হ্রাস করবে। এর ফলে কি, এর ফলে নদীর জলে যেসব জলজ প্রাণী উদ্ভিদরা রয়েছে তাদের পক্ষে সেখানে টেকা খুব দুষ্কর হয়ে যায়, তাদের পক্ষে খুব ক্ষতিকর হয়। যেমন নদীর জলের মাছ যারা রয়েছে তারা মারা যেতে পারে, বিভিন্ন উদ্ভিদরা তারা মারা যেতে পারে, এই সবগুলো হতে পারে। এছাড়াও আরো তো অনেক কিছু প্রভাব তোমরা পড়েছো অ্যাসিড বৃষ্টির, সেগুলোও হবে। আচ্ছা, তারপরে দেখো, বলছে এখানে শুক্র গ্রহের বায়ুমণ্ডল সালফিউরিক অ্যাসিডের পাতলা সাদা এবং হলুদ বর্ণের মেঘ দ্বারা গঠিত। তাহলে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কোন অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিডের পাতলা সাদা এবং হলুদ বর্ণের মেঘ দ্বারা গঠিত। মেঘ মানে এখানে ওই ওর আস্তরণ দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা তারপরে এবার দেখো আমাদের পরিপাকতন্ত্রে পিএইচ।
আমাদের পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় আমাদের হজমে, খাবার হজমে সাহায্য করে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট এটা, পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় বা পাকস্থলী কোন অ্যাসিড উৎপন্ন করে বা কোন অ্যাসিড আমাদের খাদ্য হজমে সাহায্য করে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে দেখো, এটি পাকস্থলীর ক্ষতি সাধন না করে খাদ্য হজমে সহায়তা করে, ওই যেটা বললাম। তারপরে কি দেখো, বদ হজমের সময় পাকস্থলী অতিরিক্ত মাত্রায় অম্ল উৎপন্ন করে। দেখো কোনো কিছু যখন গ্যাস হয়ে যায় বা অ্যাসিডিটি হয়ে যায়, আমরা বলি না অ্যাসিড হয়েছে, তার মানে কি তখন ওটা বেশি পরিমাণে অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। তখন আমাদের কি হয়, অ্যাসিডিটি হলে গলা জ্বালা করে, পেট ব্যথা করতে পারে, বমি বমি ভাব পায়, এগুলো হতে পারে। এবং এর ফলে কি কি হয়, এর ফলে ব্যথা হয়, পেট ব্যথা হতে পারে, জ্বালা অনুভূত হয়, গলা জ্বালা করে, পেট জ্বালা করে, এগুলো করে। এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি খাই, এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ক্ষারক ব্যবহার করে, যাকে অ্যান্টাসিড বলে। আমাদের তাহলে কি করতে হবে, দেহে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে আমাদের তখন কি করতে হবে, ক্ষারক ব্যবহার করতে হবে। ক্ষারকটা কি করে, সেটাকে ব্যালেন্স করে দেবে, প্রশম করে দেবে। অ্যাসিডের মাত্রা বেশি হয়ে গেলে আমাদের ক্ষারক ব্যবহার করতে হবে, ক্ষারকের মাত্রা বেশি হয়ে গেলে অ্যাসিড ব্যবহার করতে হবে, তবে ওরা মিলেমিশে প্রশম করে দেবে। তাহলে এই অ্যান্টাসিড, এদেরকে বলা হয় অ্যান্টাসিড। যে ক্ষারক আমরা ব্যবহার করি, মানে আমরা অ্যাসিডিটি যেগুলো ট্যাবলেট গুলো খাই বা অ্যাসিডিটি যেগুলো ওষুধগুলো খাই, সেগুলোই হচ্ছে অ্যান্টাসিড। এই অ্যান্টাসিড গুলো কি করে, এরা অতিরিক্ত অম্লকে প্রশমিত করে দেয়। মানে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমাদের তখন কি করতে হবে, ক্ষারক বা ক্ষার জাতীয় পদার্থ খেতে হবে। আর আমাদের দেহে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে তখন, বা যে কোনো কিছু হয়ে গেলে তখন কি করতে হবে, অ্যাসিড যুক্ত কিছু করতে হবে। আচ্ছা, এর জন্য আমরা কি খাই, এর জন্য আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়ার মতো দুর্বল ক্ষারককে প্রায় ব্যবহার করি। তাহলে আমরা অ্যাসিডিটির হাত থেকে বাঁচার জন্য কাকে ব্যবহার করি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সংকেতটা আগে লিখলাম MgOH বা মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত আসতে পারে বা মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম আসতে পারে, সেটা কি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এগুলো আমরা ব্যবহার করি, মানে গ্যাসের ট্যাবলেট হিসেবে বা গ্যাসের ওষুধ হিসেবে এগুলো ব্যবহার করা হয়। তারপরে আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডও কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। যে কোনো কিছুর হাইড্রক্সাইড মানে ক্ষার জাতীয় পদার্থ। তারপরে আচ্ছা, পিএইচ পরিবর্তনের কারণে দাঁতের ক্ষয়। আচ্ছা, পিএইচ এর উপর দাঁতেরও প্রভাব আছে, ঠিক আছে। পিএইচ এর পরিবর্তন হলে দাঁতেরও নানা রকম ক্ষয় বা এইগুলো হয়। কি কি হয় দেখো, যখন মুখের ভেতরের পিএইচ 5.5 থেকে কম হয় তখন দাঁতের ক্ষয় শুরু হয়। মুখের ভেতরের পিএইচ একটা মান আছে, সেটা যদি মুখের ভেতরের পিএইচ এর মান 5.5 এর থেকে কমে যায়, তখনই দাঁতের ক্ষয় হতে শুরু করে দেয়। কি দেখো, দাঁতের এনামেল ক্যালসিয়াম হাইড্রক্সো ইপাটাইট, যেটা কি, যেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের একটি কেলাসাকার রূপ, তার দ্বারা তৈরি, যা শরীরের সবচেয়ে শক্ত পদার্থ। দেখো শরীরের সবচেয়ে শক্ত পদার্থ তোমরা জিকেতে পড়েছো, দাঁতের এনামেল। দাঁতের এনামেলটা কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম হাইড্রক্সো ইপাটাইট বা ক্যালসিয়াম ফসফেটের একটি কেলাসাকার রূপ। ক্যালসিয়াম হাইড্রক্সো ইপাটাইটটা কি, ক্যালসিয়াম ফসফেটের একটি কেলাসাকার রূপ। তাহলে এটাও এখানে আসতে পারে। দাঁতের এনামেল কি দিয়ে তৈরি, তাহলে কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম হাইড্রক্সো ইপাটাইট দিয়ে তৈরি। আর এটা কি, এটা শরীরের সবচেয়ে শক্ত পদার্থ, দাঁতের এনামেলটা। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, বলছে ইহা জলে দ্রবীভূত হয় না। দাঁতের এনামেল কিন্তু জলে দ্রবীভূত হয় না, মানে গলে যায় না আর কি। কিন্তু মুখের ভেতরের পিএইচ এর মান 5.5 থেকে কমে গেলে এর ক্ষয় হয়, কিন্তু সাধারণত জলে দ্রবীভূত হয় না। কিন্তু কোনো কারণে মুখের ভেতরের পিএইচ এর মান যদি 5.5 এর থেকে ক্ষয়ে যায়, ওই 5.5 এর থেকে কমে যায়, তখনই কিন্তু দাঁতের ক্ষয় হতে শুরু করে। কি হয় সেই ক্ষেত্রে, খাবারের পর মুখের ভেতরে থাকা অবশিষ্ট সুগার এবং খাদ্যের কণা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পচনের ফলে মুখের ভেতরে অম্ল উৎপন্ন করে। খাবারের পরে কি হয়, মুখের ভেতরে যদি আমরা ভালো করে কুলিকুচি না করি বা ভালো করে দাঁত ব্রাশ না করি, তাহলে মুখের ভেতরে থাকা অবশিষ্ট সুগার বা মিষ্টি জাতীয় পদার্থ বা যে কোনো, ওগুলো আমাদের মুখের মধ্যে থেকে যায় খানিকটা। এবং খাদ্যের কণা হোক, যাই হোক, মিষ্টি জাতীয় পদার্থ, এগুলো সব কি করে, দাঁতে পোকা সৃষ্টি করে দেয় বা দাঁতের ক্ষয় করতে সাহায্য করে। এরা কি করে, ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পচে যায়, পচে গিয়ে আমাদের দাঁতে নানা রকম তখন ক্ষয় হতে শুরু করে দেয়। ঠিক আছে, মুখের মধ্যে অ্যাসিড উৎপন্ন করে, এই অ্যাসিডই আমাদের কি করে দেয়, দাঁত ক্ষয়িয়ে দেয় বা দাঁতের নানা রকম অসুবিধার সৃষ্টি করে। তারপরে আচ্ছা, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি, খাদ্য খাবার পর মুখের ভেতর পরিষ্কার করাই হচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ উপায়। আর কি, দাঁতের মাজন, যা সাধারণত ক্ষারীয়। তাহলে দাঁতের মাজন কিরকম হবে, দাঁতের মাজন হচ্ছে এক ধরনের ক্ষারীয়, কারণ অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাহলে অ্যাসিডকে প্রশমিত করতে গেলে কি ব্যবহার করতে হবে, ক্ষারীয়। তা এটি অতিরিক্ত অম্লকে প্রশমিত করে দাঁতকে পরিষ্কার করে এবং দাঁতের ক্ষয়রোধ করে। তাহলে দাঁতের মাজন কি করবে, সেটা হচ্ছে ক্ষারীয় পদার্থ আসতে পারে, আর এটা কি করে, অতিরিক্ত অম্লকে প্রশমিত করে দাঁতকে পরিষ্কার করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। তারপরে দেখো, প্রাণী এবং উদ্ভিদের দ্বারা উৎপন্ন রাসায়নিক পদার্থ। প্রাণী এবং উদ্ভিদের দ্বারা কিছু কিছু রাসায়নিক পদার্থ বা অ্যাসিড উৎপন্ন হয়, সেগুলো কি, যেমন মৌমাছির হুল
মিথানোয়িক অ্যাসিড নামে একটি অম্ল ছাড়ে যার কারণে ব্যথা এবং জ্বালা তৈরি হয়। তাহলে মৌমাছির হুলে কি থাকে? মিথানোয়িক অ্যাসিড থাকে। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড এটা কি করে? এটা অম্ল ছাড়ে, এর কারণে ব্যথার সৃষ্টি হয় এই অ্যাসিড দেহের মধ্যে ঢুকিয়ে দেয় বলে। আচ্ছা, দংশিত জায়গায় মানে যে জায়গায় কেটেছে, তাহলে অ্যাসিড যুক্ত কেটেছে, তাহলে আমাদের কি করলে আরাম লাগবে? ক্ষার দিলে। তাহলে দংশিত জায়গায় যদি বেকিং সোডা বা খাবার সোডার মতো মৃদু ক্ষারক লাগানো হয় তাহলে আরাম পাওয়া যায়। তাহলে যে জায়গায় কেটেছে সেখানে তো অ্যাসিড যুক্ত পদার্থ প্রবেশ করিয়ে দিয়েছে, তার জন্য জ্বলছে। তাহলে সেখানে যদি বেকিং সোডা বা খাবার সোডার মতো কোনো মৃদু ক্ষারক লাগানো যায় তাহলে আরাম পাওয়া যায়। আচ্ছা, তারপরে বিছুটি পাতার সূচালো লোম মিথানোয়িক অ্যাসিড ছেড়ে যায় যার ফলে জ্বালা সৃষ্টি করে। দেখো, বিছুটি পাতা হাতে দিলেই জ্বলে বা চুলকায়, এগুলো হয় কেন? এর মধ্যে মিথানোয়িক অ্যাসিড থাকে ওর হুলে, সেই জন্য এটা হয়। তাহলে এর থেকে প্রতিকারের উপায় কি? এর পারস্পরিক প্রতিকারের উপায় হিসেবে ডগ গাছের পাতা উক্ত স্থানে ঘষা। আছে ডগ গাছকে আমি সঠিক জানি না, তা ডগ গাছের পাতা ওইখানে ঘষলে তাহলে এই বিছুটি পাতার জ্বালা থেকে রক্ষা পাওয়া যাবে। তারপর আচ্ছা, এখানে কিছু প্রকৃতিজাত কিছু অ্যাসিড রয়েছে যেগুলো প্রাকৃতিক উৎস কি? ভিনেগার। ভিনেগারে কি অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে। কমলা, কমলা লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড থাকে। টক দই বা দুধে কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে? মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডও বলে। বিছুটির হুলে কি থাকে? মিথানোয়িক অ্যাসিড থাকে, ঠিক আছে। আর মৌমাছির হলেও মিথানোয়িক অ্যাসিড থাকে। তারপরে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আচ্ছা, এবার হচ্ছে লবণ। লবণ কি কি? কতগুলো লবণের নাম আর এখানে তাদের সংকেত দেওয়া হয়েছে কি কি। লবণ মানেই কোনো কিছুর সালফেট, কার্বনেট, ক্লোরাইড, এগুলোই হচ্ছে লবণ কোনো ধাতুর। দেখো, তাহলে একটা হচ্ছে পটাশিয়াম সালফেট, সংকেত কি? K2SO4। সালফেটের সংকেত হচ্ছে SO4। এই 2 টা হয়েছে ওর যোজ্যতার জন্য, সালফেটের যোজ্যতা 2 তাই K2 হয়েছে। সোডিয়াম সালফেট হচ্ছে Na2SO4, ক্যালসিয়াম সালফেট হচ্ছে CaSO4। এখানে দেখো 2 বসায়নি, কেন বসায়নি? কারণ ক্যালসিয়ামের যোজ্যতাও 2, সালফেটের যোজ্যতাও 2, তা 2 2 ওরম যখন দুটোই সেম হয়ে যায় তখন আর বসে না। ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে MgSO4, এক্ষেত্রেও তাই। কপার সালফেট হচ্ছে CuSO4, সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম নাইট্রেট NaNO3, সোডিয়াম কার্বনেট Na2CO3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্রভৃতি। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের লবণ। তারপরে লবণের পিএইচ। লবণের পিএইচ কিরকম করে মাপে? তীব্র অম্ল এবং তীব্র ক্ষারকের লবণগুলো প্রশম প্রকৃতির। আচ্ছা, আমরা আগে করেছিলাম যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়। মানে কি? অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? লবণ আর জল উৎপন্ন করছে। তাহলে অ্যাসিড আর ক্ষারক থেকে আমরা কি পাই? অ্যাসিড আর ক্ষারক থেকে আমরা কি পাই? আমরা লবণ আর জল পাই। তাহলে যদি অ্যাসিডও তীব্র হয়, ক্ষারকও তীব্র হয়, মানে অ্যাসিড তীব্র মানে কি? অ্যাসিড তীব্র মানে হচ্ছে ধরো HCl, তীব্র অ্যাসিড। তীব্র ক্ষারক হচ্ছে NaOH, তীব্র ক্ষারক। তাহলে এর থেকে যে লবণটা পাবো সেটা হচ্ছে প্রশম লবণ। তাহলে এই Cl আর Na থেকে আমরা কোন লবণ পাবো? NaCl পাবো আর H2O পাবো। তাহলে এই যে NaCl লবণটা হচ্ছে প্রশম প্রকৃতির লবণ, এর পিএইচ এর মান কত হবে? 7 হবে। তাহলে এটা পেলাম, মানে দুটোই যখন তীব্র তখন যে লবণটা পাওয়া যায় তার মানটা হয় 7 বা প্রশম লবণ পাওয়া যায়। আচ্ছা, এবার কি বলছে দেখো, তীব্র অম্ল ও মৃদু ক্ষারকের লবণগুলো হয় আম্লিক প্রকৃতির। তীব্র অ্যাসিড কোনটা? তীব্র অ্যাসিড HCl। আর মৃদু ক্ষারক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা মৃদু ক্ষারক NH4OH। এদের বিক্রিয়ায় কি লবণ উৎপন্ন হয়? এদের বিক্রিয়া উৎপন্ন হবে যে NH4 আর Cl, মানে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, প্লাস আর H2 উৎপন্ন হবে। তাহলে তীব্র অম্ল অ্যাসিড যখন তীব্র হয় আর ক্ষারক যখন মৃদু হয় মানে NH4OH হয়, তখন যে লবণটা তৈরি হচ্ছে NH4Cl, তার পিএইচ এর মান 7 এর থেকে কম। যেহেতু অ্যাসিড তীব্র তাই অ্যাসিডের দিকে যাচ্ছে লবণের ভাগটা, তার জন্য তার পিএইচ এর মান 7 এর থেকে কম হচ্ছে। আর যদি ক্ষার তীব্র হয় তাহলে কি হবে? তাহলে ক্ষার তীব্র আর অ্যাসিড যদি মৃদু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যে লবণটা তৈরি হবে তার মানটা ক্ষারকীয় টাইপের হবে, মানে 7 এর থেকে বেশি হবে, 14 এর কাছাকাছি হবে। সেটাই এখানে বলা, যদি তীব্র ক্ষারক ও মৃদু অম্লের লবণগুলো হয় কি ক্ষারকীয় প্রকৃতির, যাদের পিএইচ এর মান 7 থেকে বেশি। তা এর একটা উদাহরণ কি? তীব্র ক্ষারক। তীব্র ক্ষারক মানে হচ্ছে ধরো NaOH। আর মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড মানে হচ্ছে CH3COOH, এটা একটা মৃদু অ্যাসিড।
তাহলে এদের ক্ষেত্রে কি লবণ উৎপন্ন হয়? CH3COONA প্লাস H2O, এই লবণটা CH3COONA বা সোডিয়াম অ্যাসিডের উৎপন্ন হয়। তা এর মান পিএইচ এর মান হচ্ছে 7 থেকে বেশি, মানে এটা হচ্ছে একটু ক্ষারকীয় প্রকৃতির লবণ। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, বলছে সাধারণ লবণ থেকে রাসায়নিক দ্রব্যাদি, মানে সাধারণ লবণ থেকে কি কি জিনিস তৈরি করা হতে পারে। সাধারণ লবণটা কি? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সংযোজনে উৎপন্ন লবণকে সোডিয়াম ক্লোরাইড বলে। তাহলে একটু আগেই করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে AOH, এই দুটোর মিশ্রণে যে লবণটা তৈরি হয় সেটাই হচ্ছে সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড, NaCl। তাহলে এই লবণটি কি? আবার এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি, এই লবণটি আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। তারপরে কি, সাধারণ লবণ আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য কিছু পণ্য, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, খাবার সোডা, কাপড় কাচার সোডা, ব্লিচিং পাউডার এবং তা অনেক পণ্যের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। কাঁচামাল বলতে কি, এইগুলো তৈরিতে ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রক্সাইড তৈরিতে সাধারণ লবণ লাগবে, খাবার সোডা তৈরিতে সাধারণ লবণ লাগবে, কাপড় কাচার সোডা তৈরিতে সাধারণ লবণ লাগবে, ব্লিচিং পাউডার তৈরিতে সাধারণ লবণ লাগবে, মানে সাধারণ লবণে ক্লোরিন আছে, এই ক্লোরিন গুলো এগুলোতে লাগে। আচ্ছা, তাহলে সাধারণ লবণ কি কি তৈরিতে লাগে? এগুলো তৈরিতে লাগে। তারপর দেখো কি রয়েছে, এবার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কি করে উৎপন্ন করা হয়, কি কি ব্যবহার, সেগুলো কি বলছে দেখো। সোডিয়াম ক্লোরাইড, একটু আগেই বললাম সোডিয়াম হাইড্রক্সাইড তৈরিতে সোডিয়াম ক্লোরাইড লাগে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যাকে ব্রাইন বলে, তাহলে ব্রাইন কি? ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে। খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে গতবারের পরীক্ষায়। এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ইহা বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন সেটা বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়? বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, এই পদ্ধতিটিকে বলা হয় ক্লোর অ্যালকালি পদ্ধতি। কেন? খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্লোর অ্যালকালি পদ্ধতিতে কি উৎপন্ন করা হয়? সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করা হয়। কেন বলে ক্লোর অ্যালকালি? কারণ এই পদ্ধতিতে যেই পদার্থগুলো উৎপন্ন হয় তার মধ্যে একটা থাকে ক্লোর, অর্থাৎ ক্লোরিন। ক্লোর কিসের থেকে এসেছে? ক্লোরিন থেকে। আর একটা হচ্ছে অ্যালকালি বা ক্ষার। কি ক্ষার উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার উৎপন্ন হয়, তাই জন্য নাম। আচ্ছা, এর বিক্রিয়াটা দিয়েছে 2NaCl plus 2H2O বিক্রিয়া করে 2NaOH plus Cl2 plus H2O। তাহলে এখানে দেখো, এখানে ব্র্যাকেটে AQ দিয়েছি। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। এগুলোও কিন্তু এসছে। AQ মানে কি? L মানে হচ্ছে লিকুইড, লিকুইড মানে হচ্ছে তরল। আবার এখানে AQ মানে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। আবার এখানে জি মানে হচ্ছে গ্যাস, মানে গ্যাসীয় পদার্থ। আর জি মানে এখানেও গ্যাস। তাহলে দেখো এখানে কি কি পদার্থ তৈরি হচ্ছে। NaOH যেমন সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে, তার সাথে আরো কি কি তৈরি হচ্ছে? ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখো কি বলছে, বলছে ক্লোরিন গ্যাস অ্যানোডে মুক্ত হয় এবং হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে মুক্ত হয়। তাহলে এখানে যে ক্লোরিন গ্যাসটা, এটা তো তড়িৎ বিশ্লেষণ করেছে। তড়িৎ বিশ্লেষণ মানে ক্যাথোড অ্যানোডের ব্যাপার আছে। তাহলে এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে, যে দুটো গ্যাস, ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, এদের মধ্যে ক্লোরিন গ্যাসটা হয় অ্যানোডে মুক্ত আর হাইড্রোজেন গ্যাসটা হয় ক্যাথোডে মুক্ত। আর ক্যাথোডের নিকট সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ উৎপন্ন হয়। আর এই পদ্ধতিতে উৎপন্ন তিনটি পণ্যই ব্যবহারযোগ্য। এই যে তিনটে পণ্য মানে সোডিয়াম হাইড্রক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন, এরা সবাই কিন্তু এই পদ্ধতিতে যেগুলো উৎপন্ন করছে এদেরকে সবাই ব্যবহার করা যায়। এদেরকে কিসে কিসে ব্যবহার করা যায় সেটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো এটা দিয়েছে, এই যে এখানে ক্যাথোড, অ্যানোড, এখানে ক্যাথোড। তাহলে অ্যানোডে কি? অ্যানোডে এই যে Cl উৎপন্ন হচ্ছে অ্যানোডে, আর ক্যাথোডে মুক্ত হচ্ছে H2। আর এর কাছে এই যে ব্রাইন যদি এর মধ্যে ব্যবহার করা হচ্ছে, আর তৈরি হচ্ছে এই যে ব্রাইন যুক্ত NaOH এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে দেখো Cl2 কি কি কাজে লাগে? Cl2 জল শোধনে লাগে, সুইমিং পুলে লাগে, পিভিসি তৈরি করতে লাগে, জীবাণুনাশক রূপে CFC, কীটনাশক রূপে ক্লোরিন ব্যবহার করে। তাহলে এই ব্যবহারগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হাইড্রোজেন কি কি কাজে লাগছে? জ্বালানিতে, মার্গারিন, সারের জন্য, অ্যামোনিয়ার প্রস্তুতির জন্য, এগুলোতে কাজে লাগছে। আর ব্রাইন যুক্ত NaOH কি কি কাজে লাগছে? ধাতুর ডিগ্রেজিং, সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুতিতে, কাগজ তৈরিতে, কৃত্রিম তন্তু তৈরিতে, এগুলোতে কাজে লাগছে। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, তারপরে এবার দেখো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি? ব্লিচিং পাউডার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ, এর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরিন উৎপন্ন হয়। একটু আগেই করলাম, তড়িৎ ক্লোরিন উৎপন্ন হয়। এই শুষ্ক কলিচুনের সঙ্গে ক্লোরিন গ্যাসের যে বিক্রিয়া করলেই ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। এইভাবে যে ক্লোরিনটা তৈরি হচ্ছে সেটা শুষ্ক কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, কলিচুনের নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে বিক্রিয়া করলেই ব্লিচিং পাউডার তৈরি হয়। আর ব্লিচিং পাউডারের সংকেত কি? Ca ও Cl2। আবার অনেক জায়গায় কিন্তু এটা একটু জটিল সংকেত, Ca ও Cl এভাবেও লেখা হয় অনেক জায়গায়, ঠিক আছে? Ca ও Cl অথবা Ca ও Cl2 রূপে উপস্থাপন করা হয়। এবারে বিক্রিয়াটা দেখি কিভাবে তৈরি হচ্ছে। কার কার বিক্রিয়া? শুষ্ক কলিচুনের সাথে
ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। শুষ্ক কলিচন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হচ্ছে? CaOCl2 প্লাস H2O তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা পড়তে হবে, এগুলোও কিন্তু এসছে পরীক্ষায়। তারপরে আচ্ছা, ব্লিচিং পাউডারের ব্যবহার। ব্লিচিং পাউডার কি কি কাজে লাগে? বস্ত্র শিল্পে সুতি এবং লাইনেনের কাপড় বিরঞ্জিত করতে, কাগজ কারখানায় কাঠের মণ্ড বিরঞ্জনে, লন্ড্রিতে ধোয়া কাপড় বিরঞ্জিত করতে, মানে বিরঞ্জনেই কাজে লাগে। বিরঞ্জন মানে রং পাল্টানো আর কি। তারপরে বহু রাসায়নিক কারখানায় জারক দ্রব্য রূপে ব্যবহার করা হয়। এছাড়াও পানীয় জলকে জীবাণুমুক্ত, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যবহার ব্লিচিং পাউডারের, পানীয় জলকে বিরঞ্জিত জীবাণুমুক্ত করা। তারপরে খাবার সোডা বা বেকিং সোডা। আচ্ছা, খাবার সোডা আমরা কি কাজে ব্যবহার করি? দেখবো খাবার সোডা সাধারণত ব্যবহার করে কোনো কিছু মচমচে করার জন্য, তাই না? তাই খাবার সোডা সাধারণত রান্নাঘরে সুস্বাদু মুচমুচে পকোড়া বা এরম টাইপের কোনো জিনিস ভাজতে ব্যবহার করা হয়। অনেক সময় রান্না দ্রুত করতেও এটি ব্যবহৃত, এটা কিন্তু অনেকবার এসছে। হ্যাঁ, রান্না দ্রুত করতে কি ব্যবহার করা হয়? তাহলে রান্না দ্রুত করতে খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করা হয়। এর রাসায়নিক নাম কি? খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3। নামও পড়তে হবে প্লাস সংকেতও মুখস্থ করতে হবে। আচ্ছা, এটি প্রস্তুত করতে সোডিয়াম ক্লোরাইডকে একটি কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমি একটু আগেই বললাম সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ব্লিচিং পাউডারের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে, এখানেও কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। যাই হোক, এগুলো সব ব্যবহার করা হয়। এর সংকেতটা কি? NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস NH3 বিক্রিয়া করে কি তৈরি করছে? NH4Cl আর NaCO3। তো এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে, কারা কারা বিক্রিয়া করে কি কি তৈরি করছে। তারপরে আচ্ছা, খাবার সোডাটা কি? এটি একটি দুর্বল ক্ষয়কারী প্রভাবহীন ক্ষারকীয় লবণ। এটি একটি দুর্বল লবণ, এর অত প্রভাব নেই। ঠিক আছে, রান্নার সময় যখন খাবার সোডাকে উত্তপ্ত করা হয় তখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন করে। দেখো, এটাকে উত্তপ্ত করে, এখানে তাপ লিখতে পারো। এটাকে যখন তাপ দেওয়া হয় তখন কি উৎপন্ন হয়? সোডিয়াম কার্বনেট, তার সংকেত কি? Na2CO3 প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই যে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেটটা উৎপন্ন হচ্ছে, সোডিয়াম কার্বনেটের ব্যবহার গৃহস্থালী সংক্রান্ত বিভিন্ন কাজে, মানে গৃহস্থালীর নানান কাজে ব্যবহার করা হয়। এবার হচ্ছে খাবার সোডার ব্যবহার। খাবার সোডা কি কি কাজে ব্যবহার করা হয়? বেকিং পাউডার প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয়। বেকিং পাউডারটা কি? খাবার সোডা এবং একটি মৃদু ভোজ্য অম্ল টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে বেকিং সোডা কার কার মিশ্রণ? খাবার সোডা মানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে বেকিং সোডা কার কার মিশ্রণ? খাবার সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। বেকিং সোডা কার কার মিশ্রণ? আচ্ছা, বেকিং পাউডারকে উত্তপ্ত করলে বা বেকিং সোডাকে যখন উত্তপ্ত করে বা জলে মিশ্রিত করলে কি বিক্রিয়া ঘটে? দেখো এখানে দিয়েছে, বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaCO3 প্লাস H প্লাস মানে কোনো অ্যাসিডের থেকে H প্লাস আয়নটা নিয়েছে, সেটাকে উত্তপ্ত করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে আর অম্লের সোডিয়াম লবণ। এখানে কোনো একটা অম্লের H প্লাস আয়নকে নিয়েছে। হ্যাঁ, এটা একটা কোনো অম্ল বা অ্যাসিড। তাহলে অম্লের H প্লাস আয়নকে যদি বিক্রিয়া করে তাহলে অম্লের এই Na ওর সাথে চলে যাবে, অম্লের অ্যাসিডের Na, মানে অম্লের সোডিয়াম লবণ থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হচ্ছে সেটা পাউরুটি কেককে নরম ও স্পঞ্জি করে তোলে। যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই বিক্রিয়ার ফলে, এই যে খাবার সোডা ব্যবহার করা হচ্ছে কোনো কিছুতে, তার ফলে কি হয়? পাউরুটি কেক এইসব পদার্থগুলো কি হয়? একটু নরম হয়ে ওঠে, স্পঞ্জি না হলে এগুলো ব্যবহার করা, এই জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো কি বলছে, খাবার সোডার ব্যবহার কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অ্যান্টাসিড বা অম্লনাশকেরও একটি উপাদান। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে অ্যান্টাসিড হিসেবেও বা অম্লনাশক হিসেবেও ব্যবহার করা হয়। ক্ষারকীয় ধর্মের ফলে পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করে এবং আরাম প্রদান করে। এটি কি? এটি সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রেও ব্যবহার করা হয়। তাহলে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে কাকে ব্যবহার করা হয়? খাবার সোডাকে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকবে। তো এর পরের ক্লাস আমি একটুখানি বাকি রয়েছে এই চ্যাপ্টারে সেইটা, আর এই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন গুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেন গুলো আমি তোমাদের করাবো। এই যা যা পড়ালাম এর মধ্যে থেকেই বেশিরভাগ কোশ্চেন এসছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে, তবেই কিন্তু কোশ্চেন গুলো করতে পারবে। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।